আমরা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে চাকরিচ্যুত করছে। শুধু আমাকে না, এরকম 2200 পুলিশ সদস্যকে বিনা কারণে আমাকে চাকরিচ্যুত করছে। আপনারা কোর্ট থেকে রায় নিয়ে আসেন, আমরা আপনাদেরকে চাকরিতে বহাল করে দিব। এটা হলো নাটক। অর্থের অভাবে আমরা ট্রাইব্যুনালে মামলা করতে পারি নাই, তাই আমাদের রায়ও আসে নাই। আমাকে চাকরি থেকে বরখাস্ত করে। আমি শুধু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলেছিলাম যে স্যার এই ঘটনাটা আওয়ামী লীগ লোক ঘটাইছে, বিএনপির লোক ঘটায় নাই। এটাই ছিল আমার অপরাধ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে আমরা ভিকটিম পুলিশ পরিবার। তাদের উদ্দেশ্য ছিল আমাকে চাকরিচ্যুত করা। তাদের অবৈধ আদেশ মানি নাই, আমাকে চাকরিচ্যুত তারা করতেই হবে। আমরা আবারও আরেকটা যুদ্ধ করব এদের স্বৈরাচারী সরকারের দোসরদের বিরুদ্ধে। আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি দোষ থাকে, সেই দোষটা মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল করে। আসলে আমাদের এই ভিকটিম পুলিশ পরিবারের প্রতিটা সদস্যের পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত নাজুক। তো আমরা গত সুদীর্ঘ 6 মাস যাবৎ আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস মহোদয়, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে আমাদের সাথে যেই ধরনের অন্যায় অবিচার হয়েছে গত সরকারের আমলে, আমরা এ দেশের মানুষ, এ দেশের জনগণ, এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করার আমাদের অধিকার রয়েছে। যেহেতু আমরা বাংলাদেশ পুলিশে যোগদান করছি এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করার জন্য, কিন্তু গত স্বৈরাচারী সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করে তাদের অবৈধ আদেশ মান্য না করার কারণে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধী বানিয়ে প্রমাণিত করে আমরা যেন চাকুরিতে দ্বিতীয়বার রিটার্ন ব্যাক করতে না পারি সেই ব্যবস্থা করে। তারপরও আমরা যেহেতু আমরা সৎ, ন্যায়নীতিবান, আদর্শবান, আমরা আমাদের আদর্শ ঠিক রেখে আমরা কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছি। একটা প্রশাসনিক ট্রাইব্যুনালে যাওয়ার সময় যেই অবস্থায় যাওয়া হয়, 5 থেকে 6 বছর একটা প্রশাসনিক ট্রাইব্যুনালে চলে যায়। আমাদের ডক্টর শোয়েব রিয়াদ স্যার উনি খুব আদরের সাথে আমাদেরকে বলেন যে আপনারা কোর্ট থেকে রায় নিয়ে আসেন, আমরা আপনাদেরকে চাকরিতে বহাল করে দিব। এটা হলো নাটক। এই নাটক আমরা বারবার দেখতেছি। যখন আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় নিব, উনি সাথে সাথে 10 জন লাগাবে এই আপিলের রায়ের বিরুদ্ধে আবার আরেকটা আপিল করার জন্য। আমার রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে, আপিল করে আবারও 3 বছর শেষ করবে, 4 বছর শেষ করবে। তারপর নতুন করে আবার কি করবে? নতুন করে আমরা আবার ওই আপিল ট্রাইব্যুনালের সাথে যুদ্ধ করে আবার যখন রায় পাবো তখন আমাদেরকে ঢাকা অ্যাপিলেট ডিভিশনে পাঠাবে। সেইখানে আমাদের চলে যাবে আরও 5 বছর। মানে আমি একটা মানুষের বয়স যদি হয় 25 বছর, আরও 25 বছর শুধু কোর্টের বারান্দায় থাকতে হবে। আমি দেশ সেবা করব কখন? এখানে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক ওই দিন যেই বাণী দেওয়া হয়েছে জাতির সামনে আমাদের ভিকটিম পুলিশ পরিবারকে অপমান করার জন্য, পুলিশ হেডকোয়ার্টার নাটকীয়ভাবে সাংবাদিক বিন্দুদের কাছে ভুয়া নিউজ পাঠায় যে 1522 জন পুলিশ সদস্য চাকরি পাচ্ছেন। এটা যদি পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া সেল না দেয় সাংবাদিকদেরকে, সাংবাদিকরা কোনোভাবেই এটা প্রচার করতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে আমরা ভিকটিম পুলিশ পরিবার। হাসিনা স্বৈরাচারীর দোসরের দ্বারা যারা আমরা নির্যাতিত, তারা আজকে চাকরি পেয়ে গেছি। মূলত এটা আমাদের সাথে পুলিশ হেডকোয়ার্টার মস্করা করছে। পুলিশ হেডকোয়ার্টারের যে আইনি বিচক্ষণতা কতটা দুর্বল, আমি কিছুদিন আগে তাদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন করছিলাম মিডিয়ার সামনে। আজকে আবারও তাদের যোগ্যতা প্রমাণ করতেছি যে তারা অযোগ্য, ওই চেয়ারে বসে থাকার অধিকার নাই। আহমেদ আলী চাচার লোক তারা, তাদেরকে সঠিকভাবে ফাইজ করতে হবে। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদন সমূহ পর্যালোচনাগত বছরের আগস্ট মাসের একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়, কিন্তু ইতিমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখানে তো পুলিশ হেডকোয়ার্টারের কোনো ক্রেডিট নাই। আমাদের মহামান্য কোর্ট আমাকে চাকরিতে বহাল দিতে বলছে, ওনারা হুকুমের গোলাম আদেশ পালন করতেছে। কিন্তু ওনারা যে আমাদেরকে আশার বাণী দিছে, কত সুন্দর মিষ্টি ভাষায় বলছে তোমাদের 80-90% আমরা বহাল করব, ওনারা কি আসলে তাই করছে? করে নাই। পুলিশ হেডকোয়ার্টারের এখানে কোনো অবদান নাই। পরবর্তী সময়ে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের বিষয়ে আইনি বাধা থাকায় তাদেরকে পুনর্বহাল করা যায়নি। ফাইজলামি শুরু করছে। এটা হলো একটা ফাইজলামি। আমি আপিল করব, আমাকে বাধা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আপিল করলে কিন্তু তোর জীবন শেষ। কিভাবে আপিল করবে একটা মানুষ? স্বৈরাচারী সরকারের আমলে আপিল করে নাই, তাতে কোনো সমস্যা নেই, আইনি বাধার কোনো সুযোগ নাই। আমাদেরকে আইন শেখানোর দরকার নেই তাদের। যারা বরখাস্ত অপসারণ আদেশে অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত বাধা রয়েছে। ওনারা যে
আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে মারছে, সেই ক্ষেত্রে আইনের বাধা ছিল না। আজকে নতুন করে আইন শিখায়, ওদের আগে ফাঁসির ব্যবস্থা করতে হবে, এরপরে আমাদের চাকরি, এর আগে আমাদের চাকরি লাগবে না। এরপরে যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি এবং অন্যায় অভিযোগ ফৌজদারি মামলা রয়েছে, সেই বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। নৈতিক স্খলন হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের, তাদের চরিত্রে এখন মরিচা ধরে গেছে, তারা দুশ্চরিত্রের সেরা, তারা দুশ্চরিত্রের মতো আচরণ করে পুলিশ বাহিনী সহ সিভিলিয়ানের সাথেও। হাজার হাজার প্রমাণ আছে আমাদের কাছে। তারা নৈতিক স্খলন সম্পর্কে কি বুঝাইতে চায়? আর্থিক দুর্নীতি বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি করে, ঊর্ধ্বতন অফিসাররা, আমরা করি না। আমাদেরকে টেপে ফালাইয়া যেইভাবে হোক, আমরা যদি বিএনপি, জামাত, শিবির এরকম কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম ছাত্র জীবনে, সেটা আমার অপরাধ হইতে পারে না। আমি রাষ্ট্রীয় পোশাক পরার পরে যদি কোনো রাজনৈতিক দলের দালালি করি, সেটা অপরাধ। যেমন পুলিশ হেডকোয়ার্টার করছে, জনগণের সাথে গাদ্দারি করছে, এরা হইলো আওয়ামী লীগের দালাল, এখনও বসে আছে। এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আবারও আরেকটা যুদ্ধ করব এদের স্বৈরাচারী সরকারের দোসরদের বিরুদ্ধে। এদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিব। চাকরিচ্যুত পুলিশ সদস্য যাতে ন্যায় বিচার পায়, সেজন্য পুলিশ হেডকোয়ার্টার আন্তরিকভাবে কাজ করছে। কত সুন্দর নাটক! বাংলা ছবি দেখতে দেখতে লেখাপড়া করে আজকে আসছে পুলিশ হেডকোয়ার্টারে। এরা বলতেছে ন্যায় বিচার যাতে পায়। ন্যায় বিচার কই পাইলাম? আমরা 1522টা ফাইল সংযোজিত হওয়ার পরে এইগুলোকে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার বলছে সাকত স্যার নির্বাহী আদেশ দিতে, সেইটা দেয় নাই, সেই কাগজটা লুকাইয়া ফেলছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার আসছে, তিনি আশার বাড়ি দিচ্ছেন। পুলিশ হেডকোয়ার্টারে শুয়েব রিয়াদ স্যার বলছে 80 থেকে 90%। আমার এতগুলো মানুষ রাত দিন এই শীতের ভিতর পড়ে থাকে, এদের বিবেক নাই? এরা কোন অপরাধ দেখাচ্ছে? এরা মানুষ হত্যার মতো জঘন্য কাজ করার পরে এই জাতিকে হাসিনার গোলাম বানানোর চেষ্টা করছে। এরা পুলিশ হেডকোয়ার্টারে বসে থাকবে আর আমাদেরকে মূলা ঝুলিয়ে রাখবে, এটা তো হইতে পারে না। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই যে এখানে বলা হয়েছে চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা পরিপন্থী আচরণ না করার জন্য অনুরোধ করা গেল। আপনি শৃঙ্খলার কি বুঝেন? আপনি কি শৃঙ্খল? আপনি কি আমাদের মতো ভিকটিম পুলিশ পরিবারের অসহায় মানুষগুলোর দুর্দিনের কথা শুনছেন? আমার কাছে আরেকটা কাগজ আছে যেটার প্রমাণ। যখন সালাউদ্দিন টুকু সাহেবকে এই বাংলাদেশ পুলিশের কতিপয় স্বৈরাচারী দোসর হাসিনার গোলামরা যখন গুম করে নিয়ে যায় ওনাকে ইন্ডিয়াতে, তখন আমাদের এক পুলিশ ভাই এই বিষয়টা নাকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সাথে কথা বলে, সেই কারণে তাকে 3 দিন গুম করে রাখা হয় এবং বলা হয় যদি তুই বাঁচতে চাস তাহলে এই সাদা কাগজে সই দিয়ে চলে যা। তাকে ডাইরেক্ট বাড়িতে পাঠাই দেওয়া হয়েছে কোনো কদ ছাড়া, মানে স্বেচ্ছায় অবসর। নাটক পাইছেন? নৈতিক স্খলন হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এসি রুম, এসির বাতাস খেয়ে চিকন চালের ভাত খেয়ে আপনাদের ভালো লাগে না? আমাদের কথা ভালো লাগবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। হাসনাত আব্দুল্লাহ ভাইকে আমি আবদার করব, আমরা কুমিল্লাতে লিফলেট বিতরণে ছিলাম। আমরা শহীদ মিনারের ভিতর 15 থেকে 2000 পুলিশ সদস্য উপস্থিত ছিলাম। আমরা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধের পুলিশ, আমরা এই দেশের মাটি ও মানুষের পুলিশ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে 11/7/1989 সালে জয়েন করি। 20/8/1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 28/8/96-তে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয় রোজার মাসে ইফতারি ছিনতাই, একটা মিথ্যা অভিযোগ, যেটা এখনও আপনার সার্ভিস বই এবং ফাইন্ডিংস কপিতে উল্লেখ আছে। যদি এই বিষয়টা উল্লেখ না থাকে আমি চাকরি চাই না, আর যদি উল্লেখ থাকে আমি দেশবাসী এবং সবার কাছে আমার একটাই বিনতি এবং অনুরোধ, ইফতারি কিভাবে ছিনতাই করে রমজান মাসে এটা আমাকে একটু দয়া করে সবাই একটু আমাকে জানাবেন। কারণ রোজার মাসে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ইফতারির জন্য আহ্বান করে এবং ইফতারি খাওয়ায় থাকে, দাওয়াত দেয়। কিন্তু আমি ইফতারি গেছিলাম কিনতে। যদি পুলিশ লাইনে, রাজারবাগ পুলিশ লাইনে যদি ইফতারি খাওয়ার সিস্টেম আছে, কিন্তু রোজার মাসে ইফতারি কোনো সিস্টেম ছিল না, এখন আছে কিনা জানি না। এই ইফতারি অপশন না থাকার কারণে আমাকে বাইরে ইফতারি ক্রয় করতে যেতে হয়েছিল। কিন্তু ক্রয় করতে যেয়ে ইফতারি ছিনতাইকারী হলাম এবং
আমাকে এই অভিযোগের প্রেক্ষিতে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমি আমার এই মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে আমি আমার চাকরি পুনর্বহাল চাই। এটার জন্য আমি আজকে এই ভিকটিম পুলিশে অবস্থান কর্মসূচি করছি। আমি 19 সালে ট্রেনিং করি, 20 সালে জয়েন করছি, ঢাকা উত্তরায় জয়েন করার পরে আমাকে 21 সালে একজন এএসপি অবৈধ একটা প্রস্তাব দেওয়ার পরে সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে একটা অভিযোগ জানাই এসপির কাছে জানানোর পরে এসপি তাদের সিনিয়র অফিসার বিধায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে না গিয়ে আমার বিরুদ্ধে একটা ভুয়া কাবিন দিয়ে আমাকে বলে আমি চাকরির আগে বিয়ে করি। কিন্তু সেই কাবিনের মধ্যে আমার নাম, ঠিকানা, জেলা, থানা কোনো কিছুরই আমার সার্টিফিকেট মানে এনআইডি কার্ডের সাথে মিল না থাকার পরে আমি ওনাদেরকে বলি যে এই কাবিন আমার না, এবং কি যে নাম দেওয়া ছিল, যে ছেলের নাম দিয়েছিল সেই ছেলেকেও আমি হাজির করি। সেই ছেলেও এসে বলছে না এই মেয়ের সাথে আমার বিয়ে হয় না, এবং সে বলছে কি আমি যদি অভিযোগ করেও থাকি সে অভিযোগ আমি প্রত্যাখ্যান করে যাইতেছি, এরকমটা বলে গেছে। বলে যাওয়ার পরও তাদের উদ্দেশ্য ছিল আমাকে চাকরিচ্যুত করা। তাদের অবৈধ আদেশ মানি নাই, আমাকে চাকরিচ্যুত তারা করতেই হবে, এরকমটা উদ্দেশ্যমূলকভাবে আমাকে চাকরিচ্যুত করছে। এখন আমাদের যে এই অবস্থান, আমরা বিগত 6 মাস আগে এরকমভাবে অবস্থান কর্মসূচি করে আমাদের ডিআইজি শোয়েব রিয়াদ স্যার, উনি আইজিপি মাইনুল স্যারের পক্ষ থেকে আসছিল, আয়সা বলছিল যে আমাদের 80-90% মানুষ এখানে পূর্ণবহাল হবে, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, উনি নিজের মুখে বলছে এবং এটা ভিডিও ফুটেজও আছে মিডিয়াতে। পরে উনি আমাদেরকে বলার পরে 6 মাস অতিবাহিত হয়, তাদের মিটিং দেখায়, এইটা ওইটা এগুলা বলে 6 মাস পার করার পরে আমাদের সুনির্দিষ্ট একটা ফল না আসার প্রেক্ষিতে আমরা আবার এসে হাজির হই সচিবালয়ের সামনে হাজির হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সচিব উনি আমাদেরকে ডাকে, আমরা ওনার কাছে সাক্ষাতে যাই 6 জন প্রতিনিধি। যাওয়ার পরে উনি আমাদেরকে 2 দিন আমাদের কাছ থেকে সময় চায় যে তোমাদের 2 দিনের ভিতর আমরা পূর্ণবহালে আদেশ দেব, এরকমটা বলার পরে 2 দিন পরে যখন সেই সুফলটা আমরা আদেশটা আসে নাই, না আসার পরে আমরা হেডকোয়ার্টার যাওয়ার পর বলে না আমরা আইনের বাইরে যাইতে পারবো না, এরকমটা বলে শুধুমাত্র যাদের ট্রাইব্যুনালে মামলায় জয় হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করছে। কিন্তু আমাদের আপিল মামলায় যারা জয়ী হয়েছে আমাদের এইখানে অনেকেই আছে যে এখানে বহাল করে নাই তাদের, আমাদের এইখানে যারা আছি যারা হুমকির শিকার হয়ে মামলা করতে পারি নাই, কিন্তু একই অপরাধে তাদের রায় আছে। আমরাও তো মামলা করলে আজকে রায় পাইতাম, কিন্তু আমরা ভয়ভীতি দেখাইছে, তারপরে অর্থের অভাবে আমরা ট্রাইব্যুনালে মামলা করতে পারি নাই, তাই আমাদের রায়ও আসে নাই। তো এইখানে একই অপরাধে তারা রায় পাইছে, রায় পাওয়ার কারণে তারা চাকরি এখন করবে আর আমরা চাকরি করবো না। এখানে এভাবে আমাদের সাথে পুলিশ হেডকোয়ার্টার আবারও বৈষম্য করতেছে। আমরা সরকারকে বলবো যে আমাদের মানবিক দিক দেখে যাতে উনি আমাদেরকে পুনর্বহাল করে, আমাদের যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি দোষ থাকে, সেই দোষটা মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল করে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি পুলিশের একজন কনস্টেবল। ঢাকা 0 পয়েন্ট আমাদের পুলিশ সদস্যের উপর আওয়ামী লীগ বোমা হামলা করে, এই দোষ চাপায় বিএনপির উপর। আমি শুধু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলেছিলাম যে স্যার এই ঘটনাটা আওয়ামী লীগ ঘটাইছে, বিএনপির লোক ঘটায় নাই, এটাই ছিল আমার অপরাধ। এই কারণে আমাকে বিএনপির টাক লাগিয়ে গালিগালাজ করে আমার ঊর্ধ্বতন অফিসার এসি আকরাম, তার পরিপ্রেক্ষিতে অন্য এক মিথ্যা ঘটনার সাথে আমাকে দোষী সাব্যস্ত করে সাজানো নাটক তৈরি করে আমাকে চাকরিচ্যুত করে। শুধু আমাকে নয়, এরকম আমার মতো এই ভিকটিম পুলিশ পাওয়ারের প্রত্যেকটি সদস্য, আমরা 2200+ সদস্য আছি, এরকম শুধু আমাকে না, এরকম 2200 পুলিশ সদস্যকেই বিনা কারণে আমাকে চাকরিচ্যুত করেছে, এবং কিছু সদস্যকে সামান্য কিছু ভুল ত্রুটিকে তারা বড় করে দেখিয়ে চাকরিচ্যুত করেছে। আমরা প্রত্যেকে এখানে বৈষম্যের শিকার। আমরা আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজি মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, আমার বিরুদ্ধে যে কাগজটা, বিশেষ করে আমার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি মহান সেই আল্লাহর নামে শপথ করে বলতে পারি তার সাথে আমি বিন্দুমাত্র জড়িত নয়। তো এইরকম আমার অনেক ভাই ব্রাদার এখানে উপস্থিত আছে, তারা কিছুই সেই সম্পর্কে জানে না, তাদেরকে সেই বিষয়ে চাকরিচ্যুত করেছে।